সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিস্তারিত আলোচনায়। আজ আমরা ডুব দিতে যাচ্ছি আমেরিকান সাহিত্যের এক সত্যিকারের মাস্টারপিস নাথানিয়াল হথর্নের লেখা ইয়াং গুডম্যান ব্রাউনের এক রহস্যময় জগতে। এই গল্পটা শুধু যে একটা ক্লাসিক তা নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পাঠকদের চিন্তার জগতে আক্ষরিক অর্থে ঝড় তুলে আসছে। তো চলুন আর দেরি না করে এই সাইকোলজিক্যাল রহস্যের পড়তে পড়তে লুকিয়ে থাকা অর্থগুলো উন্মোচন করা যাক। আজকের এই যাত্রায় আমাদের আলোচনার রূপরেখাটা একটু বলে নিই। প্রথমে আমরা দেখব গল্পের সারাংশ, তারপর প্রধান চরিত্রসমূহ, এরপর রূপক ও প্রতীক, মূল বিষয়বস্তু এবং সবশেষে ইতিহাস ও মনস্তত্ত্ব। আমরা ঠিক একটা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে ধাপে ধাপে গল্পটির একদম গভীরে প্রবেশ করব। তো আমাদের প্রথম পর্ব গল্পের সারাংশ। বিশ্লেষণের গভীরে তলিয়ে যাওয়ার আগে মূল কাহিনীটা আসলে কি সেটা একটু ঝালিয়ে নেওয়া যাক। ভাবুন তো, মাত্র একটা রাত কিভাবে একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। গুডম্যান ব্রাউনের পতন ঘটেছিল ঠিক এইভাবেই, অত্যন্ত দ্রুত। সপ্তদশ শতাব্দীর এক গোধূলি লগ্নে সে তার স্ত্রী ফেইথকে সালেম গ্রামে একা রেখে এক অজানা রহস্যময় কাজে অন্ধকার জঙ্গলে প্রবেশ করে। সেখানে রাতের বেলা তার দেখা হয় এক রহস্যময় বৃদ্ধের সাথে। এরপর ঠিক মধ্যরাতে সে গিয়ে হাজির হয় ডাইনিদের এক ভয়ঙ্কর উৎসবে, আর সেখানে গিয়ে সে নিজের স্ত্রী ফেইথকেই দেখতে পায়। পরের দিন সকালে যখন সে গ্রামে ফিরে আসে, তখন সে আর আগের সেই মানুষটি নেই। সে পরিণত হয়েছে চরম হতাশা এবং সন্দেহবাতিক এক ব্যক্তিতে। এক রাতের ওই জঙ্গলযাত্রা তার সবকিছু পাল্টে দেয়। এবার আসি দ্বিতীয় পর্বে, প্রধান চরিত্রসমূহ। কাহিনী তো আমরা জানলাম, এবার এই সাইকোলজিক্যাল মিস্ট্রির প্রধান সন্দেহভাজন চরিত্রগুলোকে একটু বিশ্লেষণ করে দেখা যাক। এই গল্পের চরিত্রগুলোর বাহ্যিক রূপ আর তাদের ভেতরে লুকিয়ে থাকা আসল রূপ, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাত। গুডম্যান ব্রাউন শুরুতে একজন খুব ভালো নিরীহ আর প্রেমিক স্বামী, কিন্তু শেষমেশ সে হয়ে যায় চরম হতাশাবাদী। ফেইথকে দেখলে মনে হয় একেবারে দেবদূতের মতো, কিন্তু তার ভেতরেও লুকিয়েছিল গোপন পাপ আর অশুদ্ধতা। আর ওই রহস্যময় বৃদ্ধ, যাকে দেখতে একজন অত্যন্ত সম্মানিত প্রবীণ মানুষ মনে হয়, সে আসলে স্বয়ং শয়তান বা প্রলোভনকারী। মানুষের এই দ্বৈত সত্তা, এই যে মুখোশের আড়ালের রূপ, এটাই গল্পটিকে এত রোমাঞ্চকর করে তোলে। এখানেই সালিম গ্রামের ধর্মীয় ব্যক্তিত্বদের চরম ভণ্ডামির দিকটা একেবারে নগ্নভাবে ফুটে ওঠে। একদিকে আমরা দেখি প্রকাশ্যে তাদের প্রবল ধর্মানুরাগ, যেমন ধরুন গুডি ক্লয়েস, যিনি ছোটবেলায় ব্রাউনকে ধর্মশিক্ষা দিয়েছিলেন, অথবা চার্চের যাজক ও ডিকেন, যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু অন্যদিকে রাতের অন্ধকারে এই মানুষগুলোই আবার গোপনে শয়তানের আসরে যোগ দিচ্ছেন। সমাজের এত সম্মানিত মানুষদের এই গোপন পাপ ব্রাউনের মনে একটা বিশাল ধাক্কা দেয়, আর তার পুরো বিশ্বাসকে একেবারে গুড়িয়ে দেয়। চলে আসছি তৃতীয় পর্বে, রূপক ও প্রতীক। হথর্ন সাধারণ সব বস্তু ব্যবহার করে কিভাবে গভীর অর্থ লুকিয়ে রেখেছেন, সেটাই এখন দেখার বিষয়। এই গল্পের সবচেয়ে বিখ্যাত প্রতীকগুলোর একটি হল ফেইথের গোলাপি ফিতা। আচ্ছা, গোলাপি রংটা আসলে কি? এটা হলো সাদা এবং লালের মিশ্রণ, তাই না? সাদা মানে বিশুদ্ধতা, আর লাল মানে আবেগ বা রক্ত। অর্থাৎ গোলাপি রংটি এখানে মানুষের অসম্পূর্ণ বিশুদ্ধতার রূপক। গল্পে যখন এই ফিতাটি আকাশ থেকে ঝরে পড়ে, তখন সেটা কেবল এক টুকরো কাপড় থাকে না, বরং এটি হয়ে ওঠে ব্রাউনের হারিয়ে যাওয়া সরলতা এবং আধ্যাত্মিক বিশ্বাসের চিরতরে পতনের এক চূড়ান্ত প্রতীক। এরপর আসা যাক সেই রহস্যময় বৃদ্ধের সর্পদণ্ড, মানে সাপের মতো দেখতে লাঠিটার কথায়। বিশ্বাস করুন, এটা সাধারণ কোনো কাঠের টুকরো নয়। এটি সরাসরি বাইবেলের ইডেন গার্ডেনে ইভকে প্রলুব্ধ করা সেই আদিম সাপের প্রতীক। এটি দুর্বল মানব হৃদয়ের উপর শয়তানের প্রলোভন এবং আদি পাপের শক্তির একটা ভয়ঙ্কর রূপক হিসাবে কাজ করে। আর এই অন্ধকার বন, একে শুধু গাছপালায় ঘেরা কোনো জায়গা ভাবলে ভুল হবে। অন্ধকার, সংকীর্ণ এবং নির্জন এই বনটি আসলে গুডম্যান ব্রাউনের নিজের আত্মারই একটি দর্পণ। এটি মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা ভয়, প্রলোভন এবং আদিম অন্ধকারের প্রতীক। আমাদের চতুর্থ পর্ব, মূল বিষয়বস্তু। এখানে গল্পের সুর কিছুটা ভারী হয়ে ওঠে, যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। একাডেমিক দৃষ্টিকোণ থেকে দেখলে মানুষের স্বভাবগত মন্দ প্রকৃতির উপর পিউরিটানদের যে ধারণা ছিল, তা এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। পিউরিটান ধর্মে বিশ্বাস করা হতো যে মানুষ জন্মগতভাবেই পাপিষ্ঠ এবং তাদের ভেতরে সর্বদা একটা অন্ধকার দিক বিরাজ করে, যাকে বলা যায় অরিজিনাল সিন। হথর্নের এই গল্পের প্রতিটি পদক্ষেপে আমরা এই ধারণাটারই প্রতিফলন দেখতে পাই। মধ্যরাতের সেই ভয়ঙ্কর আসরের শয়তানের এই ঘোষণাটি গল্পের মূল সুর একেবারে ধরিয়ে দেয়। একটু ভেবে দেখুন কথাটা। এই উক্তিটি মানুষের নিখুঁত নৈতিকতার অসম্ভব ধারণাকে একেবারে চূর্ণ করে দেয় এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পাপ বাইরে থেকে আসা কিছু নয়, বরং এটি মানবজাতির এক সর্বজনীন প্রকৃতি।
এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হল গুডম্যান ব্রাউনকে কিন্তু বাইরের কোনো শক্তি জোর করে বিপথে ঠেলে দেয়নি, বরং সে নিজেই নিজের কৌতূহলের বশবর্তী হয়ে নিজের ভেতরের সহজাত দুর্নীতিপরায়ণতার কারণে এই অন্ধকার পথ বেছে নিয়েছিল। অর্থাৎ তার এই পতন বা নিষ্পাপ সত্তা হারিয়ে ফেলাটা ছিল একদম অনিবার্য। আকাশ থেকে যখন ফেইথের গোলাপি ফিতাটা পড়তে দেখা যায়, তখন ব্রাউনের এই আর্তনাদ আমাদের বুঝিয়ে দেয় যে তার মানসিক জগৎ পুরোপুরি ভেঙে পড়েছে। আমার ফেইথ হারিয়ে গেছে, এই একটা বাক্যের ভেতর কি দারুণ দ্বৈত অর্থ লুকিয়ে আছে। স্ত্রী ফেইথকে হারানো এবং নিজের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস হারানো, এই দুয়ের যন্ত্রণায় একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে। আমরা পৌঁছে গেছি আমাদের শেষ এবং গভীরতম স্তরে, পর্ব 5, ইতিহাস ও মনস্তত্ত্ব। চলুন দেখি বাস্তব দুনিয়ার ঘটনাগুলো কিভাবে এই গল্পটাকে রূপ দিয়েছে। হথর্ন সপ্তদশ শতাব্দীর কিছু সত্যিকারের ভয়ঙ্কর ঐতিহাসিক ঘটনাকে এই গল্পে খুব সুন্দরভাবে বুনে দিয়েছেন। ১৬৯২ সালের সেলেম গ্রামের কুখ্যাত ডাইনি বিচার, যেখানে বহু নির্দোষ মানুষকে হত্যা করা হয়েছিল। এছাড়া কিং ফিলিপের যুদ্ধ এবং কোয়েকারদের ওপর পিউরিটানদের নির্মম নির্যাতন, এই সব কিছু মিলিয়ে কিন্তু গল্পের পেছনের সেই জমাট বাঁধা অন্ধকার পটভূমিটা তৈরি করেছে। এখানে একটা দারুণ ঐতিহাসিক সত্য লুকিয়ে আছে। জানেন কি, লেখক হথর্ন নিজে তার পারিবারিক নামের বানানে একটি অতিরিক্ত ডাব্লিউ যুক্ত করেছিলেন। কেন? যাতে তার পূর্বপুরুষদের পাপ থেকে তিনি নিজেকে আলাদা করতে পারেন। তার একজন পূর্বপুরুষ ছিলেন সেই কুখ্যাত স্যালেম ডাইনি বিচারের একজন বিচারক। অনেকেই মনে করেন মূলত এই গল্পটি লিখে তিনি তার পূর্বপুরুষদের ভণ্ডামি এবং পাপের এক প্রকার মনস্তাত্ত্বিক প্রায়শ্চিত্ত করেছেন। এই গল্পে ব্রাউনের যে মনস্তাত্ত্বিক যাত্রা, তা তাকে তার নিজস্ব পূর্বপুরুষদের ভয়ঙ্কর অতীত এবং ভণ্ডামির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। পূর্বপুরুষদের এই মন্দ কাজের উপলব্ধি এবং চরম সত্যের মুখোমুখি হয়েই ব্রাউন তার ভেতরের সব আবেগ এবং মানবিক অনুভূতিগুলো চিরতরে হারিয়ে ফেলে। সে ভেতর থেকে একদম পাথর হয়ে যায়। গল্পের শেষে এসে একটা বিশাল প্রশ্ন পাঠকদের ভাবিয়ে তোলে। জঙ্গলে আসলে কি ঘটেছিল? সেটা কি সত্যিই শয়তানের সাথে সাক্ষাৎ ছিল, নাকি ব্রাউন স্রেফ ঘুমিয়ে পড়েছিল আর এটা পুরোটাই তার অবচেতন মনের একটা বন্য স্বপ্ন? এই অস্পষ্টতা, এই যে কি হতে পারত আর কি হয়েছে, এর মধ্যকার ধোঁয়াশা, এটাই তো হথর্নের লেখনীর অন্যতম বড় শক্তি, তাই না? তবে সত্যি বলতে কি, আক্ষরিক অর্থে কোনটা সত্য সেটা এখানে একেবারেই বিবেচ্য নয়। ওটা স্বপ্ন ছিল নাকি বাস্তব, তাতে কিছু যায় আসে না। কারণ এই মনস্তাত্ত্বিক উপলব্ধিটাই ব্রাউনের জন্য যথেষ্ট ছিল যে বিশ্বাস আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। সমাজ এবং এমনকি নিজের স্ত্রীর ওপর থেকেও তার বিশ্বাস চিরতরে মুছে গিয়েছিল। আর এর ফলেই তার জীবনের শেষ সময়টা কেটেছিল এক চরম বিষণ্ণতা এবং সন্দেহের আবরণে। আলোচনার একেবারে শেষে এসে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাচ্ছি। ধর্মের নামে ভণ্ডামি তো আমরা দেখলাম, কিন্তু এই যে আমরা সবসময় অন্যদের কাছে নিখুঁত আদর্শের একটা অন্ধ প্রত্যাশা করি, তাকে শেষ পর্যন্ত আমাদের নিজেদের জীবনকেই একটা জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করে না? একটু ভেবে দেখবেন। আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা এখানে শেষ করছি।